প্রধান উপদেষ্টার সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক, সুনির্দিষ্ট রোডম্যাপ আর নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করাই গুরুত্ব পেয়েছে আলোচনায়। ছয় দফা দাবিতে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা কার্যত অচল। ভিন্ন দাবিতে আন্দোলন চলছে কুয়েট ও সুনামগঞ্জ মেডিকেলেও। বর্ষবরণ উৎসবের মোটিভ শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে দুর্বৃত্তদের আগুন, ছাই হয়েছে ভাস্কর্য সহ সবকিছু, নিরাপত্তাহীনতায় পরিবার। পার্বত্য জেলায় বর্ষবরণ উপলক্ষে চলছে জল উৎসব, ক্ষুদ্র নৃগোষ্ঠী ঐতিহ্যবাহী এই আয়োজন ঘিরে উচ্ছ্বাস উদ্দীপনা। জুলাই বিপ্লবে যাত্রাবাড়িতে শাওন হত্যা মামলায় সাবেক আইজিপি ও ওসির বিভিন্ন মেয়াদে রিমান্ড, আলাদা মামলায় হেফাজতে সাবেক এমপি জ্যাকব নেওয়াজ। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। নির্বাচনের রোডম্যাপ সহ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। স্যার, আপনাদের আগের বৈঠকে বলা হয়েছিল উনি আশ্বাস দিয়েছিলেন একটা করে আসলে আমরা উত্তর দেওয়া সহজ হবে। সামনে থাকেন। আমরা যে বললাম, আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই। স্যার, আপনি গত 10 তারিখে 10 তারিখে মিটিংটা হয়েছিল এই উপদেষ্টার সঙ্গে, সেখান থেকে বেরিয়ে সত্যি বলেছিলেন যে আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন, কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয়। এই বিষয়টা আসলে আলোচনা কি একটু ফলপ্রসূ হয়নি? এক কথায় বলতে পারি আপনি একই প্রশ্নের কেন অন্যভাবে নিচ্ছেন? একই যে প্রশ্ন তো একটা, অনেক বিষয় আলোচনা হয়েছে, এটাই ছিল মুখ্য বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে ছিলাম। 6 দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট, বিপাকে পড়েছেন নগরবাসী। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে তেজগাঁও, কারওয়ানবাজার, মগবাজার সহ পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরুদ্ধ হয়ে পড়েন সাধারণ যাত্রীরা। কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা। সকাল থেকে 7 রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা অবিলম্বে পূর্ব ঘোষিত 6 দফা দাবি মেনে নেয়ার দাবি জানান, না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দাবিতে তারা জানান, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টর যে অবৈধ প্রমোশন হাইকোর্ট কর্তৃক যে রিট হয়েছে, এই রিট অনতি বিলম্বে বাতিল করতে হবে। যাদের আমরা মামা ডাকতাম, তারা এখন আমাদের টিচার হয়ে গেছে, তারা এখন আমাদের ক্লাস নেয়, তারা আমাদের কি শেখাবে? আমাদের পড়ানোর যোগ্যতা উনারা না, তাহলে আমাদের গেটটা কেন নিবে? 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রোড থেকে উঠতেছি না। আমাদের দাবি যত তাড়াতাড়ি পূরণ হবে, আমরা তত তাড়াতাড়ি ক্যাম্পাসে ফিরবো। পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। ঢাকার ব্যস্ততম সব সড়কই কার্যত অচল হয়ে পড়েছে। আমরা এই বিষয়ে একটু জানবো। বাংলা মোটর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ঢাকায় যানজট পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন? হ্যাঁ লোপা, আমি এই মুহূর্তে আছি বাংলা মোটরের এই এলাকাটা যদি দেখাতে চাই, একটু দেখানোর চেষ্টা করব। পুরো এলাকাটাই আসলে যানজটে স্থবির হয়ে আছে।
এখান থেকে শাহবাগ থেকে ফার্মগেট থেকে এর আশেপাশের যত সড়ক আর কি, সব সড়কেই আসলে যানজটে স্থবির হয়ে আছে। সেই বেলা 11টার পর থেকেই আসলে দৃশ্যটা এমনই। কিছুক্ষণ পর পর সিগন্যালগুলো ছেড়ে দিলে খুব সামান্যই গাড়ি আসলে টেনে যাচ্ছে, খুব বেশি গাড়ি কোনোভাবেই এগোতে পারছে না। মোটামুটি বলাই যায় আসলে গাড়ির চলাচল একেবারে স্থবির হয়ে পড়েছে। আমি অবশ্য বেশ কিছু মানুষের সাথেও কথা বলেছি যারা আসলে বনানী থেকে, মহাখালী থেকে এদিকে এসেছেন, তাদের সাথে কথা বলছিলাম। তারাও আসলে বলছিলেন যে তাদের মহাখালী থেকে বাংলা মোটর পর্যন্ত পৌঁছাতেই কেউ বলছেন 1.5 ঘন্টা, কেউ বলছেন 2 ঘন্টারও অধিক সময় ব্যয় করেছেন। এর মধ্যে যারা বাইক রাইডে আসছেন তারাও বলছেন যে বাইকে আসতে গিয়েও বেগ পেতে হচ্ছে, মানে রাস্তায় এগোনোর জন্য অন্যান্য সময় যে রাস্তার সাইড দিয়ে তারা কিছুটা জায়গা পেতেন রাস্তায় চলাচলের জন্য, সেই জায়গাটুকু আসলে পাচ্ছেন না। তো তারাও আসলে বলছেন যে প্রতিনিয়ত আসলে দিনের পর দিন যে কোনো দাবিতে আসলে সড়ক বন্ধ করে এই যে দাবি দেওয়া, এই ট্র্যাডিশন থেকে আসলে আমাদের বের হওয়া উচিত। যথাযথ জায়গায় আসলে দাবিগুলো পৌঁছানোর জন্য জনসাধারণ বলছেন। লোপা। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, তেজগাঁওয়ে আছেন আমাদের আর সহকর্মী ভাস্কর ভাদুরী, আমরা তার কাছে যাচ্ছি। ভাস্কর, পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি কি কি, সড়কে যানজটের পরিস্থিতিও একটু জানতে চাই আপনি যেখানে আছেন। লোপা, পলিটেকনিকের যে সকল শিক্ষার্থীরা আজকে আন্দোলন করছেন তাদের দাবি মূলত 6টি, কিন্তু প্রথম যে দাবিটি রয়েছে অর্থাৎ ক্রাফটস যারা রয়েছে পলিটেকনিকের ভাষায়, সেই ক্রাফটসদের পদোন্নতি সংক্রান্ত যে রায় এসেছে সেই রায় দ্রুততম সময়ে বাতিল করতে হবে। কারণ পলিটেকনিকের বর্তমান শিক্ষার্থীরা বলছেন ক্রাফটসদের পদোন্নতি যদি বাতিল করা না হয় তাহলে পুরো ডিপ্লোমা শিক্ষার্থীদের যে শিক্ষা ব্যবস্থা, সেই পুরো শিক্ষা ব্যবস্থায় তার কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়বে এবং ডিপ্লোমাধারীদের এই শিক্ষা ব্যবস্থা যদি নেতিবাচক প্রভাব পড়ে তাহলে দেশের অর্থনীতিতে পুরো বিষয়টা কিন্তু প্রভাবিত হবে। এবং তারা এই দাবিটি ছাড়াও আরও 5টি দাবি নিয়ে আজকে সড়ক অবরোধ করেছে, যার মাঝে রয়েছে সরকারের যে সিদ্ধান্ত যে কোনো বয়সে ডিপ্লোমায় ভর্তি হওয়া যায়, এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে, পৃথক মন্ত্রণালয়ের পাশাপাশি কারিকুলাম গঠন করতে হবে এবং একই সাথে আরও বিশ্ববিদ্যালয়, মানসম্মত যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করতে হবে। এ সকল দাবি নিয়ে সকাল 10:30 থেকে তারা কিন্তু 7 রাস্তা সড়ক অবরোধ করেছে। এবং লোপা, আপনি জানেন যে একটি কর্মমুখর দিনে, একটি কর্মময় দিনে 7 রাস্তা মোড় যদি 3.5 ঘন্টারও বেশি অবরোধ থাকে তাহলে ঢাকা শহরের পরিস্থিতিটা কেমন হতে পারে সেই চিত্রই আমি আপনাকে দেখাচ্ছি। মূলত মহাখালী থেকে তেজগাঁ 7 রাস্তাগামী যে সড়ক, সেই সড়কটি পুরোপুরি স্থবির হয়ে আছে। তার বিপরীতে কাউরান বাজার থেকে মহাখালীগামী যে সড়ক, সেই সড়কটিও অবরোধ করা হয়েছে। 7 রাস্তা থেকে কাউরান বাজারগামী যে সড়ক, সেই সড়কও কোনো ধরনের যান চলাচল করছে না এবং একই সাথে তেজগাঁ থেকে তেজগাঁ 7 রাস্তা থেকে যে ওভারলুপটি রয়েছে ফ্লাইওভারের, সেই ওভারলুপেও কিন্তু কোনো ধরনের গাড়ি, ওভারলুপ থেকে কিন্তু ওভারপাস থেকে কোনো গাড়ি কিন্তু নামতে পারছে না মূল সড়কে। সুতরাং আপনি বুঝতেই পারছেন 7 রাস্তার 7টি সড়ক এবং একই সাথে ফ্লাইওভারের যে সড়ক, মোট 8টি রাস্তা কিন্তু এই মুহূর্তে স্থবির হয়েছে, যার ফলে যানজটের কারণে নগরবাসীর কিন্তু চরম দুর্দশা ভোগাতে হচ্ছে। বোঝাই যাচ্ছে চরম ভোগান্তি বেড়েছে যাত্রীদের। ধন্যবাদ ভাস্কর আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। একই দাবিতে বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে সকালে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক ঘুরে চণ্ডীপুল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন ক্রাফট ইনস্ট্রাক্টরদের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। উচ্চ আদালতের রায়ে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে তাদের এই পদোন্নতি অবিলম্বে বাতিল করতে হবে। এছাড়া রাজশাহী, নওগাঁ, লক্ষ্মীপুর, নরসিংদী, কুমিল্লাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।
এদিকে 6 দফা দাবি আদায়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও রেলপথ অবরোধ করেছেন। কর্মসূচিতে যোগ দিয়েছেন বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় প্রধান সড়কে রেল ক্রসিংয়ে অবস্থান নেন তারা। এতে দিনাজপুর থেকে পার্বতীপুর হয়ে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে দিনাজপুর ফুলবাড়ি সড়কে যান চলাচল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবসানের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে অবস্থান নেন তারা, পরে বের করেন বিক্ষোভ মিছিল। এছাড়া ক্যাম্পাসে পোস্টারিং করছেন তারা। ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রম শুরু ও হল খুলে দেওয়ার দাবিতে গত রোববার থেকে আন্দোলনে নামেন তারা। সোমবার রাতে সিন্ডিকেট সভা শেষে আগামী মাসের শুরুর দিকে একাডেমিক কার্যক্রম শুরু ও হল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। একই সাথে গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। সিন্ডিকেটের এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তালা ভেঙে অবস্থান নেন আবাসিক হলগুলোতে। দর্শক, বলছিলাম বিভিন্ন জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মসূচি চলছে। আমরা রাজশাহীতে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রাজশাহীতে শিক্ষার্থীরা কি কর্মসূচি পালন করছেন এবং সমস্যা সমাধানে আলোচনার কোনো উদ্যোগ আছে কিনা? লোপা, সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ কিন্তু আসেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা তারা এসেছিলেন, এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং দীর্ঘ 2.5 ঘন্টা থেকে কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত রাজশাহীর যে ভদ্রামোড় রয়েছে সেই ভদ্রামোড়ে তারা আন্দোলন করছেন। বিভিন্ন স্লোগানে তারা তাদের যে আন্দোলন, সেই 6 দফা আন্দোলনের বিষয়ে তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া 6 দফা দাবি দেওয়া সেটি না মানা হলে তাদের আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এই দীর্ঘ 2.5 ঘন্টা থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে ভদ্রামোড় রয়েছে, ভদ্রামোড়ে এই উত্তরবঙ্গ থেকে যে বাসগুলো, ট্রাকগুলো, সকল প্রকার যে যানবাহন সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। সেই সাথে সাথে পাশে কিন্তু রেল লাইন রয়েছে, রেল লাইনে তারা অবস্থান নিয়েছে। অবস্থান নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেই রেল লাইনও কিন্তু বন্ধ রয়েছে, ট্রেন চলাচল বন্ধ রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং সেনাবাহিনীর সদস্যরা একটু আগে এর আগে তাদের শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। কথা বলে আসলে তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন, প্রশাসনের পক্ষ থেকেও শান্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি দেওয়া সেটি না মানা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আগামীকালকেও তারা রাজশাহীর যে আমচত্বর রয়েছে, বিমান চত্বরের এলাকা রয়েছে, সেই এলাকাতে কিন্তু কর্মসূচি তারা চালিয়ে যাবেন। ধন্যবাদ তারেক আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাকর্মীদের বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সত্যি যে ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্টতা থাকে, কেউ আমাদের সরকারের কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন। আমরা এটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা প্রসূত কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে ইলেকশন করবো, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন, এটা আমরা 23 বার ড্রাফট করেছি বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে। সেজন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না
জুলাই চার্টার পরিণত হওয়ার পর কোয়েন আইনটা কতদিনে হয়ে যাবে, কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো, ব্রড কনসালটেশনের ভিত্তিতে করবো। আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কীভাবে? ফলে শুধু ইলেকশনটা সংস্কার, ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি, রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন, বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না। নাম্বার 3 হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই। এই হচ্ছে আমাদের বক্তব্য। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমরা 5টায় আসতে প্লিজ, আপনি কোন প্লিজ। জি, আপনারা বলছেন যে কোনোভাবেই আপনারা বেশি অতিক্রম করবেন না, কোনো ক্ষমতা থাকার কোনো অভিলাষ নেই, কিন্তু আজকের বৈঠকে আপনি বলছেন যে ফলপ্রসূ হয়েছে, খুব সুন্দর বৈঠক হয়েছে, কিন্তু বিএনপি মহাসচিব বলছেন তারা সন্তুষ্ট নয় এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে। তারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। বিএনপির মহাসচিব এটা বলার অবশ্যই অধিকার আছে। একটা আলোচনা থেকে একজন একভাবে পারসিভ করে, আরেকজন আরেকভাবে পারসিভ করে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। আমার কাছে এটা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। কি প্লিজ, এটা উত্তর দেওয়া হয়েছে, এটা উত্তর দেওয়া হয়েছে, উত্তর দেওয়া হয়েছে। ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন, আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই। এসব ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি। আমরা এই ব্যাপারে আরও সচেতন থাকবো। আপনাদের সাংবাদিক সম্মেলনে বলেছে, আমি তো বললাম এখানে, আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না। আপনারা একটা কিছু খেয়াল করে দেখবেন, শেখ হাসিনার সরকার যখন জামাতে ইসলামদের লিডারদের একটা খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং ওই বিচারে অ্যাভারেজ টাইম লেগেছে 2.5 বছর। আপনাদের একটা পার্সপেক্টিভে দেখতে হবে, আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম, আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কী পরিমাণ পরিশ্রম করেন। এবং আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয়, যেই দিন চাওয়া হয়, গাড়ি লাগবে, তারপর ডিভাইস লাগবে, তদন্তকারী বেশি লাগবে, প্রসিকিউশন টিম বেশি লাগবে, যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি। এবং আপনাদের মনে রাখতে হবে, আমাদের এই ট্রাইব্যুনালটা কিন্তু সরকার আসার সাথে সাথে গঠিত হয় না। আমাদের বিল্ডিংও ছিল না, নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে, প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে। ওনারা অভিযোগ করেছেন, আমরা যখন যুক্তিগুলা দিয়েছি তখন ওনারা আর কোনো কথা বলেন নাই। তো আমরা ধরে নিয়েছি আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছেন। আর কে আমার এটা নিয়ে তো রোড ম্যাপটা ঘোষণা করতে কতদিন টাইম লাগতে পারে এটা তো আলোচনা হয়নি। এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। তো সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোড ম্যাপটা ঘোষণা করতে হবে। ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন। ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে 1 মাস আগে থেকে শুরু করেছি। আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে, আমাদের লজিস্টিক্স ঠিক করতে হবে। আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আগে ঘোষণা দেখ, তারপর দেখবো।
আপনি প্লিজ 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 কোনো দূরত্ব তৈরি হয় নাই। আপনি আমার প্রশ্নের উত্তর আমি দিলাম, তো আপনার কাছে মনে উনি ফখরুল ভাই এসে বলেছেন ওনার সন্তুষ্ট না। আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনাকালে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন, আমাদের কাছে মনে হয়েছে ওনারা সন্তুষ্ট। আর একটা কোশ্চেন নিব, লাস্ট কোশ্চেন প্লিজ। না, এটা তো চলমান প্রক্রিয়া তো হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বেরিয়ে এসে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেননি ডক্টর ইউনূস। বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোটের কথা, তবে ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি। মির্জা ফখরুল বলেছেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে। সমমনা দলগুলোর সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন রাজনৈতিক দলের নেতারা। দুপুর 2টায় গুলশানে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সিনিয়র নেতারা বৈঠকে অংশ নেন। বিকেল 3:15টায় এনসিপি ও বিকেল 4টায় বিএনপির সাথে বৈঠকের কথা রয়েছে। আমরা এই বিষয়ে জানব। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিন শাকিল। আরফিন, বৈঠক এখন কোন পর্যায়ে রয়েছে? আলোচনার বিষয়ে কিছু জানা গেছে কিনা? সুনির্দিষ্ট অর্থাৎ নির্বাচন নিয়ে মূলত দলগুলোর কাছ থেকে মার্কিন যিনি এসছেন, মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোলো চুলেক, তিনি মূলত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নির্বাচন নিয়ে তাদের ভাবনার কথা জানতে চাইবেন। তিনি যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন এবং তিনি যেটা আমরা জানতে পেরেছি মূলত এখন জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক চলছে এবং এই বৈঠকে মূলত জামাতের আগামী নির্বাচন তারা কবে নাগাদ চান বা নির্বাচন বিষয়ে তাদের কী চিন্তাভাবনা সেই বিষয়গুলো মূলত জানতে চাওয়া হচ্ছে। এরপর এনসিপি নেতারা আসবেন, এরপর বিএনপি নেতারা আসবেন। মূলত আপনি জানেন যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর এটি একেবারে উচ্চ পর্যায়ের যে কোনো প্রতিনিধি দলের প্রথম বৈঠক এবং ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে 2জন গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ করে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারা এসছেন বাংলাদেশে এবং আজকে শুধুমাত্র নিকোল চুলেকের সঙ্গে বৈঠক হচ্ছে এবং আগামীকাল আরেকজন, আজকে রাত্রে মূলত আরেকজন আরেকজন উপরাষ্ট্রপতিমন্ত্রী আসবেন, তার সঙ্গে বৈঠক হবে এবং আগামীকালকে এবং আজকের এই বৈঠকে মূলত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নির্বাচন নিয়ে তাদের যে ভাবনা, তাদের যে চিন্তা, সেই বিষয় নিয়ে আলোচনা করবেন এবং এই বৈঠক খানিক বাদে শেষ হবে এবং আমরা যত জানি 3টা নাগাদ এই বৈঠক শেষ হওয়ার কথা রয়েছে এবং এরপরে জামাতের আমিরের কাছ থেকে বৈঠকের সারসংখ্যা আমরা জানতে পারবো। এরপর এনসিপি নেতারা আসবেন। 3:16 বিএনপির সঙ্গে 4:30টার সময় বৈঠক অনুষ্ঠিত হবে। লোপা আরিফিন, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আপডেট দর্শকদের জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে গতরাতে আগুন দেয় কে বা কারা। বাড়ির ভেতরে বাইরে সব এখন পুড়ে ছাই। বিষয়টি নিজের ফেসবুক পোস্টে জানান মানবেন্দ্র ঘোষ। তিনি বলেন, বৈশাখ উদযাপনে বাঘের মোটিফটি ছাড়া অন্য কোনো মোটিফের কাজে তিনি নিয়োজিত ছিলেন না। আরও বলেন, 2004 সাল থেকে চারুকলার একজন সাধারণ ছাত্র হিসেবে মোটিফ নির্মাণে অংশগ্রহণ করে আসছেন তিনি। বরাবরের মতো এবারও একটি বাঘের বড় স্ট্রাকচার বা মোটিফের দায়িত্ব তাকে দেওয়া হয়। কে বা কারা আগুন দিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি। আর এ ঘটনায় মানবেন্দ্র ঘোষের পরিবার নিরাপত্তাহীনতায় আছেন। মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে। আর্ট ম্যাটেরিয়ালস, অনেক মূল্যবান স্মৃতিবাহী কিছু জিনিসপত্র সবই গেছে। ঘরটা তো গেছেই, শোভাযাত্রার ঠিক আগের দিন ওটাকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে আমার ছবি দিয়ে কয়েক লাইন লেখা সেখানে যুক্ত করে দেওয়া হয়েছে যে এই ভাস্কর্য বা এই বিকৃত মুখাবয়ব অমুক তৈরি করেছে।
দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বিএম খোরশেদ। খোরশেদ, কে বা কারা আগুন দিয়েছে এই ব্যাপারে কিছু জানা গেল কিনা, আর পুলিশ কি বলছে সেটিও একটু জানতে চাই। পুরো বিষয়টি আসলে তদন্ত চলছে, কারণ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন, জেলা প্রশাসক এখানে এসেছিলেন, এই মুহূর্তে একজন ম্যাজিস্ট্রেট রয়েছেন, ফায়ার সার্ভিসের টিম যারা রয়েছেন তারা আসলে পুরো ঘটনাটা আসলে তদন্ত করছেন এবং তারা আসলে কোনো ধরনের এইখানে কোনো ধরনের আলামত পাওয়া যায় কিনা কিংবা পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করছেন, কারা আসলে কিভাবে এই ঘটনাটি ঘটালো সেই বিষয়ে অনুসন্ধানের জন্য। একই সাথে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে পুলিশ বলেছে দ্রুত সময়ের মধ্যে তারা এই যে দুর্বৃত্তরা যারা এই ঘটনাটি ঘটিয়েছে, ন্যাক্কারজনক এই ঘটনা, সেই তাদেরকে আসলে চিহ্নিত পাশাপাশি তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এবং মানবেন্দ্র ঘোষের যে বিষয়টি বলছিলাম আমরা, আসলে পরিবার আসলে উদ্বিগ্ন, তারা আসলে নিরাপত্তাহীনতার কথা বলছে। যদিও আমরা সেই বিষয়টি স্থানীয় প্রশাসনের কাছে জিজ্ঞেস করেছিলাম যে তারা আসলে নিরাপত্তাটা, আপনি জানেন যে এই ঘটনা গত রাতের আগে কিন্তু তার দুদিন আগে তিনি কিন্তু থানাতে কিন্তু সাধারণ ডায়েরি করেছিলেন, কারণ আপনি জানেন যে পহেলা বৈশাখের অনুষ্ঠানের আগেই তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছিল যে তিনি যে ফেসিবাদের যে মোটিভটা সেটা আসলে তিনি করেছেন, এরকম একটি অপবাদ কিন্তু করা হয়েছিল এবং তাকে নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সেই কারণে আসলে তিনি থানাতে কিন্তু সাধারণ ডায়েরি করেছিলেন এবং তিনি আশঙ্কা করছিলেন যে আসলে তার জানমালের ক্ষতি করতে পারে এবং সেরকম আসলে ঘটনাটি ঘটে গেল। কারণ গত রাত্রে 2:30টার দিকে যখন পরিবারের সদস্যরা যখন টের পেলেন, তখন আসলে তার যে বসত বাড়ির গ্রামের বাড়ি যে একটি ঘর, সেটি কিন্তু আসলে পুরে কিন্তু আসলে ছাই হয়েছে এবং সেখানে তার অনেক চিত্রকর্ম ছিল, গৃহস্থালীর নানা জিনিসপত্র ছিল, সেই ব্যাপক ক্ষতি হয়েছে এবং তিনি আসলে স্থানীয়রাও এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং সবাই আসলে প্রত্যাশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে যারা এর সাথে জড়িত তাদের যেন আইনের আওতায় আনা হয়। লোপা। খোরশেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মারমা সংস্কৃতি সংস্থার আয়োজনে রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসব। নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক পরে সকাল থেকেই বাঙাল হালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকেন পাহাড়ি তরুণ তরুণীরা। মূল আকর্ষণ জলকেলি সহ সাংগ্রাই উৎসবে মাততে ছিল নানা আয়োজন। নাচ, গান, সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান মাতিয়ে রাখেন পাহাড়িরা। উৎসবের আমেজ ছিল পাহাড়ি বাঙালিদের মাঝেও। অহিংসা, বিদ্বেষ মুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় সকলের কণ্ঠে। হাসপাতাল সুবিধার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে সকালে মদনপুর এলাকায় ক্যাম্পাসের সামনে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। শিক্ষার্থীরা বলছেন, মেডিকেল কলেজের হাসপাতালের ভবন নির্মাণ হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি, ফলে ওয়ার্ড ক্লাসের জন্য তাদের যেতে হয় 15 কিলোমিটার দূরে সুনামগঞ্জ সদর হাসপাতালে। হাসপাতালটি দূরে হওয়ায় ওয়ার্ড ক্লাসও নিয়মিত হয় না বলে জানান শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। অবিলম্বে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরুর দাবি জানান তারা। পরে প্রশাসনের সাথে আলোচনার পর দুপুরে 1 দিনের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা। এদিকে মহাসড়ক অবরোধ করায় যানজটের ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আমাদের হাসপাতাল সুবিধা এখনো পুরোপুরি চালু হয় না। হাসপাতালের কাজ চলতেছে, একটা হাসপাতাল চালানো, যেই কারণে আমাদের শিক্ষার্থীদের ওয়ার্ড ক্লাস এবং যেই ক্লিনিক্যাল যেই ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে না। আমাদের ওয়ার্ড হওয়ার কথা ছিল সপ্তাহে 6 দিন, কিন্তু আমাদের ওয়ার্ড নিয়মিত হচ্ছে না। ওটি হয় না, সার্জারি হয় না, সেখানে আমরা কিভাবে ওয়ার্ড করতে পারবো? আমাদের সিএনএ রেজিস্টার নেই, যার কারণে আমাদের ওয়ার্ড থেকে ব্যাহত হচ্ছে। ক্লিনিক্যাল ছাড়া আগে মেডিকেল কলেজ চলতে পারে না, ক্লিনিক্যাল ক্লাস ছাড়া একজন ডাক্তার কিভাবে বের হয়ে পরবর্তীতে সেবা। অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে, যেসব প্রস্তাব দেয়া হয়েছে তা নিয়েও কাজ চলছে। দ্রুতই এটি চূড়ান্ত রূপ পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। ব্র্যাকের সহায়তায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বেশ কিছু অবকাঠামো উদ্বোধন শেষে এলআরএফ কার্যালয়ে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ অন্যান্য কর্মকর্তারা। সবাইকে উদ্বুদ্ধ করা, বেসিক্যালি বার এন্ড বেঞ্চকে, এই যে কার্যক্রম চলছে সংস্কারের,
সেটার গতিশীলতা বজায় রাখা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন থেকে তার স্থায়িত্ব নিশ্চিত করা। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ির শাওন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিন ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হয়। এছাড়া ভাটারা থানার রোহান হত্যা মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে 3 দিন ও রমনা থানার লিজা আক্তার হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনাদ আহমেদ পলক, শাহজাহান খান, নজরুল ইসলাম মজুমদার, কামরুল ইসলাম, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ, ফারজানা রূপাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়ি চালক আব্দুল মালেকের 5 বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় দেন। দুদকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই রায় দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এর আগে গত 23 মার্চ অবৈধ সম্পদ অর্জনের দায়ে আলোচিত সাবেক গাড়ি চালক মালেককে 13 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল আদালত। এছাড়া 2021 সালে অস্ত্র আইনের মামলায় মালেককে 2টি ধারায় 30 বছরের কারাদণ্ড দেন আদালত। করোনার সময় 2021 সালের 14 ফেব্রুয়ারি এই দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। মে মাসের মধ্যেই ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে, আয়োজন করতে হবে প্রতিযোগিতামূলক নির্বাচনের। এই দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে সংবাদ সম্মেলন করেন তিনি। অভিযোগ করেন একটি অদৃশ্য শক্তির প্রভাবে ডাকসু নির্বাচন বিলম্বিত করা হচ্ছে, আর সেই প্রভাবেই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ছাড়াই ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। কারো প্রভাবে ডাকসু নির্বাচন পেছানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন বিনিয়ামিন মোল্লা। তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। ডাকসু নির্বাচন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতির কালো থাবা মুক্ত হবে বলেও মন্তব্য করেন ইয়ামিন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেমের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা কিন্তু আন্দোলনের ঘোষণা দেব। রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরে ফুটপাত এবং এর আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তরা 10 নম্বর সুইস গেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কে এই উচ্ছেদ কার্যক্রম চলবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। কার্যক্রম পরিচালনার জন্য গতকালকেই মাইকিং করা হয়েছিল বলে জানিয়েছে এলাকাবাসী এবং ব্যবসায়ীরা। তার প্রেক্ষিতে আজ সকাল থেকে অনেকে নিজ উদ্যোগে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করে। বেলা 11টার কিছু পরে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ কার্যক্রম শুরু করে সিটি কর্পোরেশন। উচ্ছেদ পরবর্তী নতুন করে আর যেন এই জায়গাগুলো অবৈধভাবে দখল না হয় সেদিকে নজর রাখবে বলে জানিয়েছেন তারা। ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ইস্যুতে এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নজিরবিহীন বিবাদে জড়ালো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ইহুদি বিদ্বেষ ঠেকাতে হোয়াইট হাউসের নির্দেশ মানবে না সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি। ঘোষণা দিয়ে অবস্থান নিয়েছে সরাসরি প্রেসিডেন্টের বিরুদ্ধে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল। পাল্টা জবাবে 230 কোটি মার্কিন ডলারের তহবিল বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমা না চাইলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর ছাড় সুবিধাও বাতিলের হুমকি দিয়েছেন ইসরায়েল ঘনিষ্ঠ এই প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। 1636 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি নিয়ে এবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ ঠেকানোর অজুহাতে ক্ষমতায় যাওয়ার পর থেকেই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা সহ কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগ, ভর্তি প্রক্রিয়া, এমনকি পাঠদানের ধরন পরিবর্তনেরও নির্দেশ দেয় হোয়াইট হাউস, যা প্রকাশ্যে প্রত্যাখ্যান করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় হোয়াইট হাউসের নির্দেশনার বাইরে গিয়ে এমন নজির গড়ল। বিশ্ববিদ্যালয়টির অভিযোগ, হার্ভার্ডকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এই ঘটনার জেরে ফেডারেল তহবিল থেকে হার্ভার্ডের জন্য $2.3 বিলিয়ন বরাদ্দ স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির কর ছাড় সুবিধাও বাতিলের হুমকি দেন তিনি।
হোয়াইট হাউসের দাবি, ইহুদি বিদ্বেষীদের প্রতি যে সহিষ্ণুতা দেখিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ, তার জন্য উল্টো ক্ষমা চাইতে হবে তাদের। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে আইন মেনে চলতে হবে। এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট। সে চায় হার্ভার্ড ক্ষমা প্রকাশ করুক। তাদের ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষমূলক ঘটনা হয়েছে, সেটির জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। ইহুদি শিক্ষার্থীদের সাথে অনেক শিক্ষকই বৈষম্যমূলক আচরণ করেছে। এ ঘটনার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারেনি কর্তৃপক্ষ। সাধারণত ধর্মীয়, দাতব্য এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফেডারেল সরকারের আয়কর পরিষদ থেকে ছাড় পেয়ে থাকে। তবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে বা উদ্দেশ্য থেকে সরে এলে বাতিল হয়ে যেতে পারে সেটি। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফেডারেল তহবিলের বড় অংশই ব্যয় হয় গবেষণা খাতে, যা বাতিল হওয়ায় প্রতি বছর বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে। অনিক রহমান, যমুনা নিউজ। পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনার মধ্যে চলছে ইরান যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ। ওয়াশিংটন জানালো, চুক্তিতে পৌঁছাতে হলে তেহরানকে বন্ধ করতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। হুমকি, কোনোভাবেই দেশটিকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া হবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না তার দেশ। কাজেই চলমান আলোচনা থেকে আপাতত কোনো প্রত্যাশা নেই। ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যুতে গত শনিবার ওমানে শুরু হয় তেহরান ও ওয়াশিংটনের বহুল প্রতীক্ষিত বৈঠক। উভয় পক্ষের দাবি, গঠনমূলক হয়েছে আলোচনা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধির হুঁশিয়ারি, চুক্তি করতে হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে ইরানকে। আগে জ্বালানি উৎপাদনের জন্য সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেয়ার কথা বললেও এখন সে অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিল ওয়াশিংটন। মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে আলোচনা হবে। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তাদের কাছে, যেটি মেনে নেওয়া যায় না। তাদের অস্ত্রাগারও যাচাই করতে হবে, দেখতে হবে কি ধরনের ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। আমাদের প্রথম বৈঠকটি বেশ ইতিবাচক ও গঠনমূলক ছিল। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠক চললেও ইরানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। আবারও হুঁশিয়ারি, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন না ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রয়েছে, তবে প্রেসিডেন্ট আলোচনার মাধ্যমে সমাধান চান। তিনি ওমানের সুলতানের সাথে কথা বলেছেন। প্রেসিডেন্টের অবস্থান স্পষ্ট, ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না তার দেশ। এই আলোচনা নিয়ে তাই তিনি খুব বেশি আশাবাদীও নন। এই আলোচনা নিয়ে আমাদের অতিরিক্ত আশাবাদী কিংবা হতাশ কোনোটাই হওয়া উচিত নয়। প্রাথমিক ধাপগুলো ভালোভাবেই শেষ হয়েছে, কিন্তু যাদের সাথে আলোচনা হচ্ছে তাদের উপর বিশ্বাস নেই। তাদের খুব ভালো করেই চিনি আমরা। আগামী শনিবার ওমানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।